আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। যেভাবেই হোক কথা কাটাতে হবে, না হলে এই অসভ্য এমপি সাহেব আমাকে লজ্জা দিতেই থাকবে। আর তার চেয়ে বড় কথা, উনি ভাববে আমি বেহায়া। না, ওনাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। আর আমারও নিজেকে সামলাতে হবে। আমার ওনার প্রতি দুর্বল হওয়া মোটেও ঠিক নয়। আশি ফোনটা আবার কানের কাছে নিল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এসব গাঁজাখড়ি চিন্তা ভাবনা করা ছাড়ুন। আমি আবার আপনাকে মিস করতে যাব কেন? ইনফ্যাক্ট আমার ফোনে তো আপনার নাম্বারটাও সেভ করা নেই। তাই আমি অন্য একজনকে ভেবে আপনাকে কথাগুলো বলে ফেলেছি। তাই এসব আওফাও ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর আমি আপনার পিএ। আপনার অফিসে বাসায় আসার পর আমি আপনার পিএ নই, আর আপনিও আমার বস নন। তাই যখন তখন ফোন দেবেন না। আমি পড়তে বসেছি, আশা করছি আর ফোন দিবেন না। কথা শেষ করে খট করে কল কেটে দিল আরশি। আবরারকে কিছু বলার সুযোগটাও দিল না। ফোঁস করে একটা শ্বাস ছাড়ল সে। এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। চুলগুলো খামচে ধরল সে। আবরারের সাথে এভাবে কথা বলে বুকের মধ্যে কেমন একটা চিনচিন ব্যথা অনুভব করছে আরশি। ভীষণ কষ্ট হচ্ছে তার। চোখে জল চলে এসেছে, কিন্তু গড়িয়ে পড়তে দিচ্ছে না। আরশি নাক টেনে বিড়বিড় করে বলল, কেন এমন হচ্ছে আমার সাথে? কেন? এ কোন অসুখে আক্রান্ত হলাম আমি? আমি তো ওনাকে নিয়ে ভাবতে চাই না, তবুও কেন উনি সর্বদা আমার ভাবনায় বিচরণ করে? কেন আমি নিজেকে, নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে পারছি না? আমি তো এমন নই। কোথায় অন্য কাউকে হাজারটা কড়া কথা শোনালেও আমার কিচ্ছু যায় আসে না, তবে এমপি সাহেবের বেলায় এমন কেন? তাকে কেন দুটো কড়া কথা শোনালে আমার বুক কাঁপে? কেন কষ্ট হয়? কেন কেন? আমার এই কেনর জবাব কে দেবে? আর এমপি সাহেব তো আমাকে আর ফোনও দেবে না, হয়তো আজকের ব্যবহারের পর। আর সে আরো শক্ত করে চুল খামচে ধরল। এমন সময় তার ফোনটা ভাইব্রেট করে উঠল। আর সে দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখলো আবরারের নাম্বার থেকে মেসেজ এসেছে। অজান্তে আশির ঠোঁটের কোণে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। মেসেজটা ওপেন করে দেখলো, তাতে লেখা, তুমি আস্ত একটা বেয়াদব, মিস অদ্ভুত চোখওয়ালি। বসের মুখের ওপর কিভাবে কল কেটে দাও? হ্যাঁ, কালকে আসো অফিসে, তারপর তোমার বেয়াদবি ছাড়ানোর ব্যবস্থা করছি আমি। আবরারের মেসেজটা পড়ে হাসলো আশি। মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি দেখা মিলল যেন। মেসেজ দিবে না করেও দিয়ে ফেললো। আপনি একটা অসভ্য লোক এমপি সাহেব। অপর প্রান্তে আবরারও আরশির মেসেজ পড়ে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, আমি তো অসভ্যই, তবে সবার জন্য না। নিচ থেকে আহিয়ানের চিৎকার শুনে ফোন রেখে বাইরে আসলো আবরার। ডিনার করার জন্য ডাকছে তাকে। অন্যদিকে আরশিও ফোন রেখে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো। ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হলো আরশি আর তার বন্ধুরা। আহিয়ান বলল, আজকে আমি তোদের সবাইকে লাঞ্চ ট্রিট দিব। আবির আর রাহুল লাফিয়ে উঠে বলল, সত্যি? আহিয়ান ভাব নিয়ে বলল, অবশ্যই, মিথ্যা কেন কমু? আবির দাঁত বের করে বলল, চল চল, আজকে তোরে ফকির বানানো। আহিয়ানা ভাবের সাথে বলল, হমুনা ফকির, কত খাইতে পারস দেখমু আজকে। আরশি ঘড়ি দেখে মুখটা কালো করে বলল, আমি আসতে পারবো না রে, আমাকে অফিসে যেতে হবে। এমনিতেই লেট হয়ে গিয়েছে আজকে। ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা কে জানি, তোরা যা। আরশির কথায় সবার মুখটা ছোট হয়ে গেল। মোহনা বলল, আই দোষ, আমরা অন্য একদিন ট্রিটটা নিই। আজকে তো আরও সময় নাই, যেদিন ছুটি থাকবে সেই দিন যাব। সবাই মোহনার কথায় সায় জানালো, কিন্তু আরশি ওদেরকে বলল, আরে তোরা যা তো, একদিন আমি না থাকলে কি হবে? আমি না হয় অন্যদিন আহির থেকে ট্রিট নিয়ে নিব, তোরা এনজয় কর। কেউ রাজি হলো না। তারা কিছুতেই যাবে না আরশিকে ছাড়া। আরশি অনেক বুঝিয়ে ওদের রাজি করালো। একটা লাঞ্চই তো, তাকে ছাড়া করলে কি এমন হবে? শুধু শুধু ওর জন্য কেন ওরা মিস করবে? সব মুখ কালো করে আহির সাথে গেল। আর আরশি হাঁটা ধরল রিক্সা নেওয়ার জন্য। কিন্তু একটু আগাতেই অনেকগুলো গাড়ি এসে থামলো আরশির সামনে। আরশি অবাক চোখে তাকিয়ে রইল গাড়িগুলোর দিকে। গাড়িতে পাশাপাশি বসে আছে আবরার আর আরশি। আরশি দাঁতে দাঁত চেপে সামনে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে রেগে আছে সে। ওই সময় আবরারই নিজের সৈন্য সামন্ত অর্থাৎ নিজের গার্ড সহকারে এসে আরশির সামনে গাড়ি থামায় আর আরশিকে বলে গাড়িতে উঠতে। আরশি রাজি না হয় আজও কোলে তুলে গাড়িতে ওঠাবে বলে ভয় দেখায় আবরার। তাই তো এত রাগ হচ্ছে আরশির। ইচ্ছে করছে আবরারের গলা চেপে দিতে। অন্যদিকে 10 সেকেন্ড পর পর আরশির রাগী মুখটার দিকে তাকাচ্ছে আবরার। আরশিও বুঝতে পারছে আবরার বারবার তার দিকে তাকাচ্ছে। তাই আরশি সরাসরি আবরারের চোখের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল,
সমস্যা কি? এভাবে লুচুর মতো তাকিয়ে আছেন কেন? লুচুর মতো কেন? আপনি তো লুচুই। আমার কি রূপ বেড়ে গেছে? ঝরে ঝরে পড়ছে নাকি যে এভাবে তাকাচ্ছেন বারবার? আরশির রাগে মুখটা দেখে ভীষণ হাসি পাচ্ছে আবরারের। কিভাবে রেগে ফোঁসফোঁস করছে, সরু নাকের পাতা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আবরারের ইচ্ছা করছে আরশির নাকটা চেপে দিতে, কিন্তু নাক চেপে দিলে আরশি আবার তার গলা না চেপে দেয়। তাই এই মুহূর্তে আরশির নাক চেপে দেওয়ার দুঃসাহস দেখালো না আবরার, তবে আরশিকে আরেকটু রাগিয়ে দিতে বলল। আমি তো আমার প্রিয়তমাকে দেখছিলাম, তার নতুন নতুন রূপ দেখে প্রতিদিন নতুনভাবে পাগল হচ্ছি আমি। আরশি একবার নিজের দিকে তাকিয়ে আবরারের দিকে তাকালো। আবরার ঠোঁট এলিয়ে হাসলো আরশির কাণ্ড দেখে, বলল। আমি তো আমার প্রিয়তমা মানে আমার শুভ্রপরীর কথা বলছিলাম। তুমি আবার নিজেকে ভেবো না যেন। সে তো সামনে নেই, তাই তোমার মাঝে তাকে কল্পনা করছি। আরশি দাঁতে দাঁত চেপে বলল। আজ নিশ্চয়ই আমি আর আপনার শুভ্র পরি এক রঙের পোশাক পরিনি। আবরার মুখটা দুঃখী দুঃখী করে বলল। কি আর বলবো দুঃখের কথা মিস অদ্ভুত চোখওয়ালি। আজও তোমাদের দুজনের পোশাকের রং এক, তাই তো তোমার দিকে তাকিয়ে তাকে ইমাজিন করছি। আজ সে শুভ্রপরী থেকে আসমানি পরী হয়ে গেছে। তুমি আবার তাকে হিংসা করো না যেন। চরম পর্যায়ে রেগে গেল আরশি। কথায় আছে, গাড়িতে কে আছে সব ভুলে চিল্লিয়ে বলল। ফাজলামি করেন আমার সাথে? হ্যাঁ, আপনার প্রিয়তমা না পরি যাই হোক, তার করণীয় কি জানেন? আবরার বোকার মতো দুদিকে মাথা নাড়ালো, মানে সে জানে না। আরশি নিজের ধারালো নখগুলো আবরারের দিকে তাক করে কটমট করে বলল। তার উচিত নখ ঢুকিয়ে আপনার চোখ ফুটো করে দেয়া, আপনার চোখগুলো তুলে নিয়ে মার্বেল খেলা। তাহলে যদি আপনার লুচুমি করা কমে, এই চোখ শুধু তাকে দেখবে, শুধুই তাকে। অন্য কোনো মেয়েকে কেন দেখবে? আবরার চোখ বড় বড় করে বলল। তুমি তো সাংঘাতিক মেয়ে মিস অদ্ভুত চোখওয়ালি। তোমার জামাইয়ের কপালে তো অনেক দুঃখ আছে। বেচারার চোখ, কান, নাক, গলা সব কিছুর বেহাল দশা দেখতে পাচ্ছি আমি। তুমি আজকেই বাড়ি গিয়ে নখ কাটবে, একদম চামড়ার সাথে লাগিয়ে কাটবে, একটুও যেন বাড়তি না থাকে। আরশি নিজের নখগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ভাব নিয়ে বলল। বিয়ে করার চিন্তা ভাবনা তো নেই, তবে যদি ভাগ্যে বিয়ে থাকে তাহলে তো হবেই। আর বিয়ে হলে আমার জামাইয়ের কপালেও দুঃখ আছে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো তার জন্য নিষিদ্ধ করব আমি। আর যদি তাকায়। আবরার গোল গোল চোখ করে জিজ্ঞাসা করল। কি করবে? আরশি শয়তানি হাসি দিয়ে নিজের নখ দেখিয়ে বলল। চোখ ফুটো করে দিব, চোখ তুলে মার্বেল খেলবো। সে অন্ধ হয়ে থাকবে, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। আবরার শুকনো একটা ঢোক গিলে বলল। তোমার জামাই কবুল বলার আগেই তোমার নখ কাটবে, দেখে নিও। আবরার এমন উদ্ভট কথা শুনে রাগের মাঝেও ফিক করে হেসে দিল আরশি। হাসতে হাসতেই বলল। এসব চিন্তা ভাবনা আপনার পাগলা মাথা থেকেই আসা সম্ভব। আরশিকে হাসতে দেখে মুস্কি হাসলো আবরার, বলল। যাক, ম্যাডামের রাগ কমলো তবে। না হলে কিছুক্ষণ আগে যেভাবে ফুলেছিলে মনে হচ্ছিল আর কিছুক্ষণ পর ফেটে না যাও। আবরারের গা জ্বালানো কথা শুনে হাসি থামিয়ে দিল আরশি। চোখ পাকিয়ে তাকালো আবরারের দিকে। আবরার আরশিকে পাত্তা না দিয়ে এদিক ওদিকে তাকাতে লাগলো আর আপন মনে গুনগুন করতে লাগলো। কিছু সময় যেতেই আবরার নিজের ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। আরশি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আবরার। এটা সেই রেস্টুরেন্ট যেখানে আবরারের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আবরার গাড়ি থেকে নেমে আরশিকেও বলল নামতে। আরশি নেমে জিজ্ঞাসা করলো, এখানে কেন গাড়ি থামালেন? আবরার পকেটে হাত গুজে বলল। রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? খেতে আসে অবশ্যই। আমিও খেতে এসেছি, প্রচুর ক্ষুধা লেগেছে। সেই সকালে 2টো ব্রেড খেয়েছি আর এখন পর্যন্ত না খেয়ে আছি। এখন না খেলে আর শরীর চলবে না, তাই আগে পেট ভরে পেটে শান্তি অর্জন করি, তারপর কাজকর্ম করব। আবরারের মুখে ক্ষুধার কথা শুনে আরশিরও পেটে গুড়গুড় করে উঠল। সেও সকালে পাতলা একটা রুটি খেয়েছে আর এখন পর্যন্ত না খেয়ে আছে। এখন আবরার তাকে দেখিয়ে দেখিয়ে খেলে কিভাবে সহ্য করবে সে? আরও ক্ষুধা বেড়ে যাবে। আর এত বড় রেস্টুরেন্টে খাবারের দামও অনেক বেশি, তার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই আরশি আবরারকে বলল, আপনার যখন ক্ষুধা লেগেছে আপনি গিয়ে খেয়ে আসুন, আমি গাড়িতেই অপেক্ষা করছি। আরশি দ্রুত ঘুরতে আবরার বলে উঠল, মিস অদ্ভুত চোখওয়ালি, তুমি যে আমার বিয়ে তা কি ভুলে গেছো? আমার কাজ, আমার কথা শোনা, আমার সব কিছু খেয়াল রাখা, আমি যা বলবো তাই করা। এখন আমার ভেতরে গিয়ে যদি কিছু দরকার পড়ে তাহলে তাই আর কথা না বাড়িয়ে আমার পিছে পিছে এসো। আরশি মুখটা ছোট করে আবরারের পিছু নিল। ভিতরে ঢুকে আবরারের কর্নারের একটা টেবিল দখল করে নিল।
আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন মিস অদ্ভুত চোখওয়ালি? বসে পড়ো, আমার খেতে সময় লাগবে। আরশি চুপচাপ বসে পড়ল। আবরার মেনু দেখে অনেকগুলো খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই সব খাবার চলে আসলো। এত খাবার দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি। এত খাবার আবরার কি করে খাবে ভাবতে লাগলো সে। তার উপর বাহারি বাহারি খাবারের ঘ্রাণ নাকে এসে পৌঁছাতেই ক্ষুধা আরো কয়েকগুণ বেড়ে গেছে আরশির। সে দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে ফিরিয়ে নিল। করুণ অবস্থা তার। বসে বসে এখন খাবারের ঘ্রাণ সহ্য করতে হবে। আবরার নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, নাও শুরু করো। আরশি বুঝতে না পেরে আবরারের দিকে তাকিয়ে বলল, কি শুরু করব? এত এত ক্ষুধা লাগা সত্ত্বেও আরশি একটা ঢোক গিলে বলল, আপনার ক্ষুধা লেগেছে, আপনি খান, আমি কেন খেতে যাব? আবরার বিরক্ত কণ্ঠে বলল, সব কিছুতেই ঝামেলা করা লাগে তোমার। এখন আমি একা একা খাবো আর তুমি বসে বসে আমার খাবারে নজর দেবে? পরে যদি আমার পেট খারাপ হয়? আরশির রাগে ফোঁস করে উঠল। সে আবরারের খাবারে নজর দিবে? সে আরশির আগে গজগজ করতে করতে কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় তার কাঁধে কেউ একজন হাত রাখলো। আরশি চমকে পিছনে তাকাতেই দেখলো তার ফ্রেন্ড সার্কেলের সবাই দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে কৌতূহল, শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো আহি। আহি ছিল মুড়ে দাঁড়িয়ে, সবার আড়ালে ভাইয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আরশি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তোরা এখানে? আবির বলল, হ্যাঁ, এখানেই তো লাঞ্চ করতে আসলাম। এই রেস্টুরেন্টটা ভালো তাই। তাহলে তোদের এত লেট হলো কি করে? তোরা তো আরো আগে রওনা করেছিলি। আহি বলল, আর বলিস না ইয়ার, এই মহু ভেলপুরি পাগলি মহিলা মাঝ রাস্তায় গাড়ি থামালো ভেলপুরি খাওয়ার জন্য, তাই তো লেট হয়ে গেল। মোহনা গোল গোল চোখে একবার আবরারকে দেখছে আর একবার আরশিকে। সে আরশির একেবারে কাছে চেপে এসে ফিসফিস করে বলল, তলে তলে টেম্পো চালাস তুই? এভাবে আমাদের লুকিয়ে আমার ক্রাশের সাথে ডেটে আসতে পারলি? আরশি মোহনার হাতে একটা চিমটে কেটে বলল, উনি আমার বস, উল্টা পাল্টা ভাবা বাদ দে। সে লাঞ্চ করার জন্য এখানে এসেছে আর আমি তার পিএ, তাই তার পিছে পিছে ঘোরা লাগছে। মোহনা ঠোঁট গোল করে বলে, ও তাহলে এই ব্যাপার, আগে বলবি না দোষ? আরশি চোখ পাকিয়ে তাকালো মোহনার দিকে। মোহনা দ্রুত সরে আবিরের কাছে গিয়ে দাঁড়ালো। আবরার ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে পড়ল। তোমরাও লাঞ্চ করতে এসেছো বুঝি? সবাই মাথা ঝাঁকালো। আহি হাতে থাকা ক্রেডিট কার্ড ঘুরিয়ে ফিরিয়ে বলল, আমি ওদের ট্রিট দিতে নিয়ে এসেছি। আবরা চোখমৎকার একটা হাসি দিয়ে বলল, তোমরা সবাই আমার সাথে জয়েন করতে পারো, আমি খুব খুশি হব। আরশির ফ্রেন্ডরা প্রথমে অবাক হলেও পরে খুব খুশি হলো আবরারের অমায়িক ব্যবহারে। সবাই রাজি হয়ে গেল আবরারের সাথে লাঞ্চ করার জন্য। আহি একটা চেয়ারে বসতে বসতে বলল, আজ তো আমি ট্রিট দিচ্ছি, তাই সব বিল আমি পে করব। কিন্তু আবরারের দিকে বাঁকা চোখে তাকিয়ে কথাগুলো বলল আহি। আবরার মনে মনে বলল, আচ্ছা বাচ্চু, আমার টাকা দিয়ে আমাকে ট্রিট দিবি? আহি মিটমিট করে হাসতে লাগলো। আবরার পাত্তা দিল না, সবাইকে উদ্দেশ্য করে বলল, তো চলো সবাই খাওয়া শুরু করো। সবাই সাইচা নিয়ে খাওয়া শুরু করলো। আবরারের পাশে বসেছে মন, আর আশি বসেছে অপোজিটে। আবরার খেতে খেতে মনকে জিজ্ঞাসা করলো, তো কেমন আছেন মিস কিউটি? মন কিছুটা লজ্জা পেল সবার সামনে এভাবে কিউটি বলায়। লাজুক হেসে বলল, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আবরার মৃদু হেসে বলল, বিন্দাস। তবে আমার কিন্তু একটা আফসোস রয়ে গেল। সবাই কৌতূহল নিয়ে তাকালো আবরারের দিকে। আবরার আশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আপনার মতো সুইট একটা মেয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলে খুব খুশি হতাম। আপনার মতো একটা মিষ্টি কিউট মেয়েই দরকার আমার ছিল, কিন্তু পেয়ে গেলাম ঝালমরিচ। সবাই শব্দ করে হেসে উঠল, কারণ আবরার যে আশিরকে ঝালমরিচ বলেছে তা সবাই বুঝতে পেরেছে। অন্যদিকে মোট অফ হয়ে গেল আরশির। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাবার নাড়াচাড়া করতে লাগলো। আবরার সবার সাথেই টুকটাক কথা বলছে খেতে খেতে, কিন্তু আরশির দিকে তাকাচ্ছেও না, যেন আরশি নামের কেউ এখানে নেই। আরশি খাচ্ছে কম, এসব দেখছে বেশি। আবরার এভাবে ইগনোর করায় মনের মাঝে একটা চাপা কষ্ট অনুভব করলো আরশি। এতক্ষণ পেটে প্রচন্ড ক্ষুধা থাকলেও এখন কেন যেন গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প একটু খেলো সে। খাওয়া শেষ করে সবাই আরো কিছুক্ষণ গল্প করলো। এর মাঝে আরশি একটাও কথা বলেনি, সে চুপচাপ বসেছিল। আবরার সবার জন্য আইসক্রিম অর্ডার দিল। তারপর খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো সবাই। আবরার সবাইকে বিদায় জানিয়ে আরশিকে নিয়ে গাড়িতে উঠলো, রওনা করলো অফিসের উদ্দেশ্যে। গাড়িতে বসে আরশি একবারও আবরারের দিকে তাকালো না, আর না কোনো কথা বলল। ব্যাপারটা আবরারের নজরে আসতেই সে বুঝতে পারলো কোনো কারণে আরশির মন খারাপ, কিন্তু কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল।
আবরার একটু গভীরভাবে ভাবতে বুঝতে পারলো বিষয়টা। সে এটা বলে আশিকে রাগানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাই একসময় চুপ হয়ে গেল সে। অফিসে পৌঁছাতেই নিজের কাজে লেগে পড়লো আশি। তবে আশি খেয়াল করলো তাদের ফ্লোরে আজ কোনো ছেলে কাজ করছে না, সব মেয়ে। পাশের একটা মেয়েকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানালো ম্যানেজার নাকি এমনটা করেছে, এই বলে এখন থেকে শুধু মেয়েরাই কাজ করবে। আশির মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো আসলে বিষয়টা কি। তবে বেশিক্ষণ এসবে মাথা ঘামালো না সে, নিজের কাজে মনোযোগ দিল। অফিস টাইম শেষ করতেই আবরার বেল বাজিয়ে আশিকে কেবিনে ডাকলো। আশি আবরারকে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হতে নিলেই আবরার বলে উঠল, তুমি আমার সাথে যাবে মিস অদ্ভুত চোখওয়ালি? আশি কোনো কথা বলল না। বিরক্ত হলো আবরার। আশি তার সাথে একটা এক্সট্রা কথা বলছে না, সেটা সহ্য হচ্ছে না তার। আবরার এক ঝটকায় আশির কাছাকাছি চলে আসলো। আশি সরে যেতে চাইলে হাত চেপে ধরলো সে। দাঁতে দাঁত চেপে বলল, ইগনোর করছো আমাকে? কি হলো বলো? তোমার সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? আশি একটানে নিজের হাত ছাড়িয়ে নিল, কড়া কণ্ঠে বলল, নিজের লিমিটের মধ্যে থাকুন স্যার। আমার আপনার সাথে ইগনোর করার মতো কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক শুধুমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ। তাই এসব অদ্ভুত ব্যবহার করা থেকে বিরত থাকুন। আবরার অবাক হলো আশির ব্যবহারে। আশি এভাবে কথা বলবে ভাবনার বাহিরে ছিল তার। তার ভাবনার মাঝে কেবিন থেকে বেরিয়ে গেল আশি। আবরার তাকিয়ে রইল আশির যাওয়ার পানে। আজ আর থামলো না আশি কে। সময় বহমান। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। এই একটা মাসে আরশি আবরারকে সম্পূর্ণরূপে ইগনোর করেছে। এজন্য সম্পূর্ণ নতুন এক আরশি। আবরার যতই দেখেছে ততই অবাক হয়েছে। এই এতগুলো দিনে কাজ ব্যতীত কোনো কথা আবরারের সাথে বলেনি আরশি, আর না ঝগড়া করেছে। আবরার যা বলেছে তাই নিঃশব্দে মেনে নিয়েছে। আবরারও সেদিনের আরশির করা ব্যবহারের পর থেকে আর আরশির সাথে ঝগড়া করার চেষ্টা করেনি, না কোনো কিছু নিয়ে জোর করেছে। তবে আরশির খেয়াল রাখতে ভুলেনি সে। এই কয়েকদিনে আরশিকে হাসানোর অনেক চেষ্টা করেছে আবরার, কিন্তু আরশি কেমন যেন অন্যরকম হয়ে গেছে, সবসময় গম্ভীর হয়ে থাকে। আবরার বুঝে উঠতে পারছে না কি হলো আরশির, কেন তার মাঝে এত পরিবর্তন। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আছে আরশি আর তার সব ফ্রেন্ড। আজ একটা ক্লাস না হয় আগেই ছুটি হয়ে গেছে ওদের, তাই সবার সাথে ক্যান্টিনে এসেছে আরশি। আহি নাকি কোনো জরুরি কথা বলবে। আহিকে হাসফাস করতে দেখে মোহনা বলল, কি জরুরি কথা? কি বলবি? নাকি হুদাই বসায় রাখবি? আহি আমতা আমতা করে বলল, আসলে আসলে হয়েছে কি? মন আহির কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বল। আহি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আহির কথায় চোখ বড় বড় হয়ে গেল সবার। একযোগে চিল্লিয়ে বলল, তোদেরকে রাজীবের কথা বলেছিলাম না, সে দেশে ফিরেছে। এখন উনি চায় 1 সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে করতে। বাবাই রাজি হচ্ছিল না, এত দ্রুত কিভাবে কি করবে, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করেছে, তাই বাবাই রাজি হয়ে গেছে। আসন্ন শুক্রবার বিয়ে। এখন মূল কথা হলো তোদের সবাইকে আমার বিয়ের 2 দিন আগে আমাদের বাড়িতে আসতে হবে। আর এই 2 দিন তোরা আমাদের বাড়িতেই থাকবি, কেউ না করতে পারবি না, কিন্তু আগেই বলে দিলাম। সবাই রাজি হলে মন আর আশি রাজি হতে চাচ্ছিল না। অনেক কষ্টে ওদের রাজি করালো আহি। মনকে আহি বোঝালো সে নিজে মনের বাবার সাথে কথা বলবে, আর আশি বলল সে বাসায় গিয়ে জানাবে আসবে কিনা। এখনো শিওর না, কিন্তু আহি চেপে ধরলো যে কোনোভাবে হোক আসতেই হবে। আহি সবাইকে উদ্দেশ্য করে বলল, তোদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই উৎসুক হয়ে জানতে চাইলো কি। আহি হাসতে হাসতে বলল, জানতে পারবি, আগে আমাদের বাড়িতে আয়, আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দিব, সবাই চলে আসবি। কেউ কোমর পেঁচিয়ে নিচের দিকে টেনে নেয় কেঁপে উঠল আশি। মাথা গিয়ে ঠেকলো সামনের ব্যক্তির বুকে। নাসারণ্ডে এসে ঠেকলো পরিচিতি ঘ্রাণ। ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলল আশি। মুখটা সামান্য উঁচু করে সামনের মানুষটার দিকে তাকালো সে। সামনের মানুষটাকে দেখে মুখটা হা হয়ে গেল তার, কারণ সামনের মানুষটার কেউ নাই, বরং আবরার, যে এই মুহূর্তে এক দৃষ্টিতে আশির দিকে তাকিয়ে আছে। চোখের পলকটাও পড়ছে না, কেমন নেশালো তার চাহনি। ওই নেশালো চোখের দিকে তাকিয়ে বুকের ধুকভুকানি কয়েক গুণ বেড়ে গেল আরশির। সে চেয়েও নিজের চোখ সরাতে পারল না, তাকিয়ে রইল আবরারের ওই গভীর কালো চোখের দিকে। আজ আহির গায়ে হলুদ। কিছুক্ষণ আগেই আহির পাঠানো গাড়িতে করে তাদের বাসায় এসেছে আরশি। আহি বড়লোক বাড়ির মেয়ে তা আরশি আন্দাজ করেছিল, কিন্তু এত বড়লোক বাড়ির মেয়ে তা ওদের বাড়িতে আসার পর বুঝতে পারল। বিশাল জায়গা নিয়ে ডুপ্লেক্স বাড়ি আহিদের। আরশি যত ভিতরের দিকে প্রবেশ করেছে ততই অবাক হয়েছে। প্রায় সব রকমের বিলাসিতা রয়েছে আহিদের বাড়িতে। বাড়ির বাইরে অনেক অনেক গার্ড পাহারা দিচ্ছে। আশির মনে প্রশ্ন জমেছিল গার্ড দেখে, কিন্তু ভিতরে আসার পর কোনো প্রশ্ন করার সুযোগই পেল না আরশি। সে সবার পরে আসায় আহি তাড়াহুড়ো করে তাকে রেডি হতে পাঠিয়ে দিয়েছে। তাও আবার আজ নাকি তাকে শাড়ি পরতে হবে।
আরশি কিছুতেই রাজি হচ্ছিল না। সে শাড়ি পরতেও জানে না আর না সামলাতে জানে। কিন্তু আহির এক কথা, আজ তারা সব বান্ধবী একই গেট আপে নেবে, আরশিকেও পরতেই হবে। আর আরশি শাড়ি পরা নিয়ে সে যেন কোনো চিন্তা না করে, পার্লারের মহিলারা তাকে শাড়ি পরিয়ে দিবে। আরশি মানতে না চাইলেও আহির কাদো কাদো ফেসটা দেখে শেষমেশ রাজি হতে হলো। কমলা হলুদের মিশেলে তৈরি শাড়ি, পাড়ে সুন্দর কাজ করা। আশিকে শাড়ি পরানো শেষ হতেই আহি, মোহনা, মন সবাই হা করে তাকালো তার দিকে, কারণ এই প্রথম আশিকে তারা শাড়িতে দেখলো। আহি আরশির কাছে গিয়ে আরশির চারপাশে ঘুরে ঘুরে ওকে দেখতে লাগলো, বলল, দোস্ত তোকে তো হেব্বি মানিয়েছে রে। হ্যাঁ, শাড়িতেই নারী, কথাটা আসলেই ঠিক। কথা বলতে বলতে একটানে আশির চুলের কাটা খুলে দিল আহি। চমকে উঠলো আরশি, খানিকটা চিল্লিয়েই বলল, এই কি করলি? এটা চুল খুললি কেন? আহি মুখে হাত দিয়ে চোখ গোল গোল করে বলল, দোস্ত তোর চুল এত বড়, ঘন আর এত সুন্দর, তাই বুঝি সবসময় খোপা করে রাখিস যাতে আমাদের নজর না লাগে। মন হাসলো। সে ছাড়া আর কেউ আশিকে চুল খোলা অবস্থায় দেখেনি। আশি সবসময় চুল খোপা করে রাখে। আহির কথায় বিরক্ত হলো আরশি, বলল, আরে আমার চুল সামলাতে সমস্যা হয়, খোলা রাখলে পেঁচিয়ে যায়, পরে আঁচড়াতে অনেক অসুবিধা হয়, তাই খোপা করে রাখি। এখন আমাকে খোপা করতে দে, দেখলি তো আমার চুল। আহির সাথে সাথে বাধা দিয়ে বলল, আজ খোপা হচ্ছে না, আজ আমরা সবাই এক সাজ দিব, আগেই তো বললাম, তাই আজ চুল খোলা রাখতে হবে তোর। আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আরশি কিছু বলতে চাইলেও আহি থামিয়ে দিয়ে পার্লারের মহিলাকে বলল তাদের মতো হেয়ার স্টাইল করে দিতে। শেষে ভারী সাজ দেওয়ার কথা বলতেই রেগে যায় আরশি। সে ভারী সাজ সহ্য করতে পারে না, মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই আহি পার্লারের মহিলাকে বলল আরশিকে হালকা করে সাজিয়ে দিতে। সাজানো শেষ হতেই রুম থেকে বেরিয়ে এসেছে আরশি। ওখানে বসে থাকলে আহি আরও কি আবদার জুড়ে বসে সেই ভয়ে। আর এমনিতেও সে শাড়ি পরে হাঁটতে পারে না, তাই ভেবেছিল আস্তে ধীরে নিচে নেমে বসে থাকবে। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। রুম থেকে বেরিয়ে কিছুদূর যেতেই শাড়িতে পা বেঁধে পড়তে নিয়েছিল আরশি। এমন সময় কেউ একজন তার কোমর পেঁচিয়ে ধরে। মন আর মোহনার কথার আওয়াজ কানে পৌঁছাতেই ধ্যান ভাঙে আরশির। একটানে আবরারের হাত কোমর থেকে ছাড়িয়ে পিছিয়ে যায় সে। হাঁসফাঁস করতে থাকে কেউ দেখে ফেললো কিনা, আর মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে আবরার এখানে আসলো কি করে। অন্যদিকে আবরার সে যেন এখনো ঘোরের মধ্যেই ডুবে আছে। আরশির ভাবনার মাঝে মন আর মোহনা আহিকে নিয়ে এসে আরশির পাশে এসে দাঁড়ায়। এর মাঝেই আবির আর রাহুলও রেডি হয়ে বেরিয়ে এসেছে। তাদের চেহারায় স্পষ্ট অবাক ভাব। আহি এগিয়ে গিয়ে আবরারের হাত জড়িয়ে ধরে বলল, কি অবাক হয়েছিস তোরা? তাই তো বলেছিলাম না তোদের জন্য সারপ্রাইজ আছে। এই হলো সারপ্রাইজ। তোদের সবসময় বলতাম না আমার একটা জল্লাদ ভাই আছে। মিট মাই জল্লাদ ভাই, এমপি আজওয়াদ আবরার। আহি হাত জড়িয়ে ধরায় ঘোর ভাঙল আবরারের। বোনের কথায় মৃদু হাসে আবরার। অন্যদিকে সবার মুখটা হা হয়ে গেছে আহির কথায়। আর সে বুঝতে পারে আবরার কেন আজ অফিসে যায়নি আর তাকেও ছুটি দিয়েছে। রাহুল অবাক ভাব নিয়েই বলল, এগুলা তুই কি বললি আনা? এত বড় একটা কথা তুই আমাদের থেকে লুকাতে পারলি? আহি মুখটা গোমড়া করে বলল, আমি সাধারণ একজন মেয়ে হয়ে তোদের সাথে মিশেছি। আমি চাইনি কেউ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, টাকা পয়সা দেখে আমার সাথে বন্ধুত্ব করুক। এসব লুকিয়েছে বলেই তো প্রকৃত বন্ধুদের খোঁজ পেলাম। তোদের পেলাম যারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না দেখেই আমাকে ভালোবেসেছে, আমার সাথে বন্ধুত্ব করেছে। আমি চাই না কেউ আমাকে এমপির বোন বলে, নাম করে একজন বিজনেসম্যানের মেয়ে বলে স্পেশাল ট্রিট করুক। আশা রাখছি সবটা জানার পর কেউ আবার আমার সাথে স্পেশাল ট্রিট করবি না। আমি তোদের কাছে আগে যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। আর তোরা কেউ আমার উপর রাগ করিস নি তো? আয়ের কথা শেষ হতেই সবাই আহিকে জড়িয়ে ধরল। একত্রে বলল, না, আমরা মোটেও রাগ করিনি। সবাই ছাড়তেই আবির আহির মাথায় গাঁটটা মেরে বলল, আর কিসের স্পেশাল ট্রিট রে? তুই আগেও ফকিন্নি আহি ছিলি, আর ভবিষ্যতেও ফকিন্নি আহি থাকবি। আহি মাথায় হাত বুলিয়ে হাসল। আজ আর রাগ করল না, এমনটাই তো সে চায়। আর সে আহির গালে হাত রেখে বলল, রাগ করার কোনো প্রশ্নই আসে না। বর্তমান যুগে এমন কয়জন আছে বল, যার পাওয়ার থাকা সত্ত্বেও সেটা দেখায় না, প্রয়োগ করে না? কজন আছে যাদের এত এত পাওয়ার, অর্থ থাকার পরেও তারা অহংকার করে না? বিশ্বাস কর, আজ তোর সম্পর্কে সবটা জানার পর তোর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে। সবাই হেসে মাথা ঝাঁকালো। নিচ থেকে ডাক পড়ায় মন আর মোহনা আহিকে ধরে নিয়ে যেতে লাগলো। মোহনা আরশিকে বলল, কিরে দোষ, তুই আসছস না কেন? তুই ওই এই বেটিরে ধর। আরশির দাঁতে দাঁত চেপে বলল, মজা নিচ্ছিস? দেখতেই তো পারতেছস যে আমি নিজেই হাঁটতে পারতেছি না, আবার বলস তোরে ধরতে। পারলে তোদের মধ্যে কেউ একজন আমারে ধর।
আরশির অবস্থা থেকে ফিক করে হেসে দিল মোহনা। বলল, তুইও বিয়া কর, তাহলে তোরেও এইভাবে ধইরা নিয়ে যামু। আরশি নাক ফুলিয়ে বলল। শয়তানের দল, যা তো এখান থেকে। মোহনার মন হাসতে হাসতে আহিকে নিয়ে নিচে নেমে গেল। আরশি অসহায় চোখে ওদের যাওয়া দেখলো। কি সুন্দর শাড়ি পরে হাঁটছে ওরা, আর তার অবস্থা। আবির দ্রুত গিয়েছে মেয়ে পটানোর জন্য, এবার নাকি সে মিঙ্গেল হবেই। আর রাহুল আবিরের পিছে পিছে গিয়েছে তাকে হেল্প করবে বলে। আরশি আস্তে আস্তে পা টিপে টিপে আগাচ্ছে। তার মনে হচ্ছে তার পা দুটো শাড়ির মধ্যে আটকে গেছে, নাড়াতে পারছে না সে। কখন জানি ধুম করে পড়ে সে। বিয়ে বাড়িতে সবার সামনে পড়লে মানিজ্য তার থাকবে না। তার কোনো রকমের টেনে টেনে বাড়ির বাইরে আসলো আরশি। বাড়ির সামনের খোলা জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে। আহিকে স্টেজে বসানো হয়েছে, সেও ধীর পায়ে স্টেজে গেল। একে একে সবাই হলুদ ছোঁয়ালো আহিকে। হলুদ ছোঁয়ানো শেষে আহি নিজের সব ফ্রেন্ডদের নিয়ে গ্রুপ ফটো তুললো। পুরো সময়টা জুড়ে ছেলে পক্ষ থেকে আসা একটা ছেলে খুব বিরক্ত করেছে আরশিকে। ছেলেটার নাম আসিফ। আসিফ একবার তার চোখের প্রশংসা করছে তো একবার তার চুলের। ছেলে পক্ষের সবাই হলুদ দিয়ে চলে গেল, এই ছেলে যায়নি। আরশির আগে পিছে ঘুরছে। আহির শ্বশুর বাড়ির লোক বলে আরশিও কিছু বলতে পারেনি, তবে যতটুকু পারছে এড়িয়ে চলছে আসিফকে। আসিফের এসব কর্মকাণ্ড নজর এড়ায়নি আবরারের। সে তীক্ষ্ণ চোখে সবটা লক্ষ্য করেছে। একে তো শাড়ি, খোলা চুল, তার উপর আরো বড় আপদ হলো আসিফ নামের ছেলেটা। ফটো তোলা শেষ হতে স্টেজ থেকে নেমে বাগানের দিকে চলে আসলো আরশি। এখন অনেক সময় বাকি অনুষ্ঠান শেষ হতে, আর তার অবস্থা নাজেহাল। তাই বাগানে এসে বড় একটা শ্বাস টানলো সে। মুক্ত বাতাসের সাথে ফুলের মিষ্টি ঘ্রাণ নাকে এসে ঠেকলো। এমন সময় চুলে টান পড়লো আরশির। চুলে টান পড়তেই আহ শব্দটা বেরিয়ে আসলো আরশির মুখ থেকে। পিছে ফিরতেই দেখলো আবরা তার চুল ধরে রেখেছে। এতদিন নাটক সিনেমাতে দেখেছে ছেলেরা মেয়েদের শাড়ির আঁচল ওড়না টেনে ধরে, আর আজ কিনা একটা ছেলে তার চুল টেনে ধরেছে। আরশি চোখ মুখ কুঁচকে বলল, এসব কি এমপি সাহেব, আপনি আবার চুল ধরেছেন কেন? আরশির কথায় পাত্তা দিল না আবরার, পাল্টা প্রশ্ন করলো, মিস অদ্ভুত চোখওয়ালি, এটা কি আসল চুল নাকি নকল? অবাক হলো আরশি। এটা আবার কেমন প্রশ্ন? তার চুল কি নকল চুলের মতো দেখা যায়? সে মুখটা গম্ভীর করে জিজ্ঞাসা করলো, এটা কি ধরনের প্রশ্ন? আমার চুল নকল কেন হতে যাবে? আপনার কেন মনে হলো আমার চুল নকল? দেখি আমার চুল ছাড়ুন, আমি এসব আজগবি কথা শুনতে মোটেও ইচ্ছুক নই। আরশি কথা শেষ করে আবরারের হাত থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নিল। আবরার পাঞ্জাবির পকেটে হাত গুজে বলল, তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে। বাঁকা হেসে থেমে গেল আবরার। আরশি চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, আমার চুলগুলো দেখে কি মনে হচ্ছে? থেমে গেলেন কেন? আবরার আরশির দিকে ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার চুল দেখে মনে হচ্ছে এগুলো শেওড়া গাছের পেতনির চুল। শোনুনি গল্প? শেওড়া গাছের পেতনিরা গাছের ডালে বসে নিজেদের লম্বা লম্বা চুল ঝুলিয়ে রাখে, মানুষদের ভয় দেখায়। তোমার চুলগুলো ঠিক সেই পেতনির মতো। তাই জিজ্ঞেস করলাম আসল চুল নাকি পেতনির কাছ থেকে ধার করে নিয়ে এসেছো। বাই দ্য ওয়ে, তোমার সব কিছুই তো পেতনির মতো। তুমি আবার পেতনির মতো? আবরারের কথাগুলো শুনে রাগে ফুঁসে উঠল আরশি। তার এত সুন্দর চুলকে অপমান করলো। তার চুল পেতনির চুলের মতো, তার সবকিছু পেতনির মতো। আরশি দাঁতে দাঁত চেপে আবরারকে বলল, আপনার বউ হবে পেতনি, তার চুল হবে পেতনির মতো, আর আপনি হবেন পেতনির জামাই, বুঝেছেন? আচ্ছা, এতগুলো দিন পর আরশিকে রাগাতে সফল হলো আবরার। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। আবরারকে হাসতে দেখে গা জ্বলে উঠল আরশির। আর কথা না বাড়িয়ে স্টেজের দিকে হাঁটা ধরল। মিস অদ্ভুত চোখওয়ালি। আরশির পা জোড়া থমকে গেল আবরারের ডাকে। কি যেন ছিল আবরারের কণ্ঠে, যা আরশিকে আবরারের দিকে ফিরতে বাধ্য করলো। যেন কণ্ঠে গভীর অনুভূতি মিশিয়ে তাকে ডাকা হয়েছে। যেই ডাক অগ্রাহ্য করা আরশির পক্ষে সম্ভব হয়নি। আরশির ভাবনার মাঝে আবরার আরশির অতি নিকটে চলে আসলো। এতটাই নিকটে যে আবরারের গরম নিঃশ্বাস আরশির চোখে মুখে আশ্রে পড়ছে। নিভু নিভু হয়ে আসলো আরশির আখি জোড়া। সে নিভু নিভু চোখেই তাকিয়ে রইল আবরারের দিকে। আরশির কাছে মনে হলো আজ লোকটাকে বোধহয় একটু বেশিই সুন্দর লাগছে। আরশি মনে মনে নিজের বিরোধিতা করে বলল, না না না, আজ না, লোকটাকে তো প্রতিদিনই সুন্দর লাগে। আবরার নেশালো কণ্ঠে স্লো ভয়েসে বলল, এভাবে সামনে আসাটা কি খুব বেশি জরুরি ছিল মিস অদ্ভুত চোখওয়ালি? তুমি কি বুঝতে পারছো তোমাকে এভাবে দেখে কারোর হৃদস্পন্দন শতগুণ বেড়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে? তুমি কি শুনতে পাচ্ছ তার হৃদস্পন্দনের শব্দ? আবরারের অনুভূতি মিশ্রিত কথাগুলো শুনে অবাক হলো আরশি। ঘরের মাঝে থেকেই প্রশ্ন করলো, আমাকে দেখে কারোর হৃদয় স্পন্দন কেন বেড়ে যাবে? আবরার কিছু সময় তাকিয়ে রইল আরশির চোখের দিকে। তারপর মুহূর্তের মাঝে দূরে সরে গিয়ে বলল, কারণ তোমাকে আজ পাক্কা শেওড়া গাছের পেতনির মতো লাগছে। আর পেতনি দেখলে মানুষ ভয় পায়,
ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যায়। এখন যদি তোমার কারণে কেউ মরে টরে যায় তাহলে এর দায়ভার কে নেবে বলো? আমার বোনের বিয়ে বলে কথা, কারো কিছু হয়ে গেলে দোষ তো আমাদেরই হবে। আশির ঘোর ভেঙে গেল, চোখে মুখে রাগ জড়ো হলো, চোখে পানি চলে আসতে চাইলো। রাগে ফুসফুস করতে লাগলো সে। তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে? এভাবে অপমান করলো লোকটা। আশি ধূপধাপ পা ফেলে বাড়ির ভেতরে চলে আসলো। শাড়ি পরে দ্রুত হাঁটার কারণে 5 থেকে 6 বার উষ্ঠা খেয়েছে সে, কিন্তু রাগের সময় মান ইজ্জতের কথা মাথায় থাকে না। আশি আয়ের রুমে গিয়ে বসে রইল, ঠিক করলো আর নিচে যাবে না। আধা ঘন্টা যাবৎ আহির রুমে বসে আছে আশি। ড্রেস চেঞ্জ করে ফেলেছে সে। যেই ড্রেস পরেই আহিদের বাসায় এসেছিল সেটাই পরে নিয়েছে আবার। আহির রুমের জানালা দিয়ে বাইরের অনুষ্ঠান দেখছে সে। অনুষ্ঠান কম, আবরারকে দেখছে বেশি। কিছু কিছু মেয়ে যেচে পড়ে আবরারের সাথে কথা বলছে, আর আবরারও হেসে হেসে কথা বলছে ওদের সাথে। এসব দেখে গা জ্বলছে আশির। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমাকে অপমান করে এখন মেয়েদের সাথে লুচ্চামি করছে। শুধু শুধু লুচ্চা এমপি বলি না, আমি পেতনি না, এই মাইয়াগুলা পেতনি, পেতনির নানি দাদি। এর মাঝেই ফোন বেজে উঠল আশির। ফোন হাতে নিয়ে দেখলো আহির কল। রিসিভ করতে আহি চিল্লিয়ে বলল, কি রে, কই তুই? কই হারাইলি? ঠিক আছিস তো? কই আছিস? কথা বলিস না? আহির কথা শেষ হওয়ার আগে আশি বলে উঠল, শ্বাস তো রে, একসাথে এত প্রশ্ন আর এত চিন্তা করার কিছু নেই, আমি তো রুমে আছি। আহি বিরক্তি কণ্ঠে বলল, তুই রুমে কি করিস? এখনই বাইরে আয়। আমি অপেক্ষা করছি, সবাই এখানে আনন্দ করছে আর রুমে ঢুকে আছিস? কোনো কথা শুনতে চাই না, 2 মিনিটের মধ্যে নিচে আসবি। ফোন কেটে দিল আহি। আশিকে কিছু বলার সুযোগ দিল না। আশি নাক মুখ কুচকে বলল,